নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প চতুর্ভুজ কলমে সুচন্দ্রা চক্রবর্তী। বাবা মাকে অ্যাসাইলামে পাঠাতে চেয়েছে, কিন্তু সেটা তো রাজি হতে পারছি না আমি। মানুষটা তো সম্পূর্ণ পাগল নয় যে জ্ঞান ট্যান আছে টনটনে। কে বলতে পারে যদি ওখানে গিয়ে সুইসাইডের চেষ্টা করে আবার। নিজের চোখ দুটো বন্ধ করে বলল জয়ন্ত, হাজার হোক জন্মদাত্রী তো আমার, তাকে জেনে শুনে মৃত্যুর মুখে কী করে ঠেলে দিই বল। ঠিকই তো। চোখের জল মুছে বলল সূর্যমুখী, আমিও কারো মৃত্যুর কারণ হতে চাই না। শুধু একটাই রিকোয়েস্ট আমার, হাত জোর করে বলল সূর্যমুখী। এরপর যে মেয়েটাকে ভালোবাসবি তাকে প্রপোজ করার আগে তার ছবি আর ঠিকুজি কুষ্টি কাকিমার কাছে দেখিয়ে নিস। উনি মত দিলে তবেই সম্পর্কটা এগিয়ে নিয়ে যাস। এটাই আমার তোর কাছে চাওয়া রে জয়ন্ত, শেষ চাওয়া। শ্লেষের হাসি হাসল সূর্যমুখী। তোর মায়ের জীবনটা যেমন দামি, তেমনি প্রত্যেকটা মেয়ের জীবনও তার মা বাবার কাছে দামি রে, বড্ড দামি। সূর্যমুখী উঠে পড়ল। জয়ন্ত নিজের দিকে তাকিয়ে বলল, এত তাড়া তোর সূর্য, এক্ষুনি চলে যাবি? আর একটু বসবি না? আর কি কোনো কথা বাকি আছে আমাদের? আছে। জয়ন্ত বলল, আমি অন্য কাউকে কোনোদিনও ভালোবাসতে পারবো না রে। আমি সারা জীবন শুধু তোকেই ভালোবাসবো। বাসিস না। আমাকে যত তাড়াতাড়ি সম্ভব ভুলে যা, তাতে তোরই মঙ্গল হবে, নইলে কষ্টটা বাড়বেই শুধু। সূর্যমুখী আর দাঁড়ালো না। জয়ন্ত টেবিলে মাথা গুঁজে কান্নায় ভেঙে পড়ল। ঘড়িটা দেখেছিস একবারও রাজ? সন্ধ্যে 7:30 বাজে, এখন তুই বেরোবি? মা প্লিজ, এঙ্গেজমেন্ট তো সেই রাত 9:30। আমি 8:30টার মধ্যে ফিরে আসবো, কোনো প্রবলেম হবে না। কিন্তু মা, তুমি তো সবটা জানো, আমার মনের অবস্থাটাও জানো। শেষ মুহূর্তে নিজের মনটাকে একটু গুছিয়ে নিতে চাই মা। অতীতের সব মায়া কাটিয়ে ভবিষ্যতের পথে হাঁটতে চাই, আর সেই জন্য একটু একা থাকা দরকার আমার। এত লোকজন ভর্তি বাড়িতে সেটা যে সম্ভব নয়, তাও ভালোভাবেই জানো তুমি। প্লিজ মা, আর আপত্তি করো না। বেশ, সাবধানে যা, কিন্তু দেরি করিস না, প্রমিস। রাজদীপ নিজের গাড়িতে গিয়ে বসলো ড্রাইভিং সিটে। একটা ফাঁকা জায়গায় যাবে। সেখানে ওর আশেপাশে কোনো মানুষজন থাকবে না, থাকবে কেবল মুক্ত হাওয়া, খোলা আকাশ আর গাছগাছালি। হাতে মাত্র 1 ঘন্টা সময় আছে ওর, তাই একটু স্পিডেই ড্রাইভ করছিল। অন্যদিকে সূর্যমুখী আনমনা হয়ে হেঁটে চলেছিল রাস্তা দিয়ে। এইভাবে কিছুক্ষণ চলার পর হঠাৎ ওর মনের ক্যানভাসে ভেসে উঠল কিছু টুকরো ছবি। আবার সেই গ্রামটার ছবি ফুটে উঠল মনে। ও দেখল একটা দোতলা পাকা বাড়ির সামনে দাঁড়িয়ে আছে ও। পরনে সেই লাল পাড় সাদা শাড়ি, ও সেই বাড়ির কাঠের দরজায় কড়া নাড়ল। বেশ কিছুক্ষণ কড়া নাড়ার পর দরজা খুলে সবেগে বেরিয়ে এলেন মাথায় ঘোমটা দেওয়া এক বিধবা পৌর। তিনি ঝাঁঝিয়ে উঠলেন, তোর সাহস তো মন্দ নয় রাই। তোকে না 1000বার বলেছে আর হেমন্তর আশেপাশে না ঘুরতে, তবুও তোর এত সাহস যে আমার বাড়িতে হানা দিয়েছিস? কি চাই তোর? নিজের মুখ পুড়িয়েও শান্তি হয়নি, এখন এসেছিস আমাদের একঘর করতে? আচ্ছা মাসি, তোমরা সবাই মিলে কেন আমাকে দোষারোপ করছো বলো তো? আমার এতে কি দোষ ছিল বলতে পারো? ছি 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 ছি, কি নির্লজ্জ রে তুই রাই। তোর জায়গায় যদি আমি থাকতাম, দড়ি কলসি নিয়ে তো পুকুরে ডুবে মরতাম। আর তুই কিনা আমাদের বাড়ির দরজায় এসে দাঁড়িয়েছিস আমি কেন বিয়েটা ভেঙে দিলাম সেটা জিজ্ঞেস করতে? ছি 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 ছি, মরণ হয় না কেন রে তো? কে এসেছে মা? এত চেঁচামেচি করছো কেন? বাড়ির ভেতর থেকে বেরিয়ে এলো হেমন্ত। হেম, এসেছিস তুই? দেখ না মাসি কী সব। তুই কেন এলি রাই? হেম, তুই চাস না আমি এখানে আসি? না, চাই না। আমি তোকে অপমানিত হতে দেখতে পারি না রাই, বুঝিস না কেন? ও, গ্রামের আর 5টা লোকের মতো তুইও ভাবিস যে সব দোষ আমারই? তুই ভালো করেই জানিস রাই, আমি সেটা ভাবি না। কিন্তু একা আমার ভাবনায় তো আর সমাজ চলে না। সমাজে থাকতে গেলে সবাইকে নিয়ে চলতে হয়, নইলে একঘরে হতে হয়। ও, আমার চেয়েও বুঝি সমাজের মানুষগুলোর কথা বেশি দামি তোর আছে? তা নয় রায়, কিন্তু তুই একটু বোঝ সবটা। সে কোন ছোটোবেলায় বাবাকে হারিয়েছি আমি, তারপর মাই আমাকে বড় করে তুলেছে। তোর সাথে আমার বিয়েটা হলে আমাদের সবাই শুধু একঘরে করবে তাই নয় রে, মাকে উঠতে বসতে অপমান করবে। ছেলে হয়ে সেটা সহ্য করা কি আমার পক্ষে সম্ভব বল? আর আমার অপমান? যে লোকটা আমার সম্মান কেড়ে নিল, আমার মুখে চুনকালি মাখালো, তারই সাথে সবাই জোর করে বিয়ে দিচ্ছে আমার। এতে আমার সম্মান নষ্ট হচ্ছে না? নাকি মেয়েদের মন ইচ্ছে বলে কিচ্ছু থাকতে নেই রে? এই মেয়ে, তোর আবার কিসের অপমান শুনি? মুখ বেঁকিয়ে বললেন পৌরা। গরিবের ঘরে রূপ নিয়ে জন্মেছিস, কোথায় নিজেকে বাঁচিয়ে চলবি তা নয়, গোটা গ্রামে দস্যিপনা করে ঘুরে বেড়াতিস। তাই তো মেজবাবুর চোখে পড়ে গেলি ঠিক। আমি জানতাম একদিন তোর এই দশাই হবে।
জমিদারবাবু কত উদার মনের মানুষ, একবার ভাব দেখি। তোর কপাল খুলে গেল রে, ছিলে ঘুটে কুটুরি আর হবি রাজরানী। মা থাক না, আমার সাথে তোর বিয়েটা হচ্ছে না, তবুও এসব কথার মানে কি? আর রাই, তোকেও বলি, অন্য পরিবারে বিয়ে ঠিক হয়ে যাওয়ার পর আমার বাড়িতে আর ঘন ঘন আসাটা ভালো দেখায় না। এতে তোরই গায়ে কাদা ছেটাবে সবাই। নিজের মান সম্মান আর মাটিতে মেশাস না, দোহাই তোর। বাড়ি ফিরে যা লক্ষ্মীটির মতো। বেশ, বেঁচে থাকতে এই মুখ আর কোনোদিনও তোকে দেখতে হবে না হেম। যেদিন মরব সেদিন শ্মশানে আসিস আমার মরা মুখটা দেখতে। কাঁদতে কাঁদতে ছুটে বেরিয়ে গেল রায়মণি। সূর্যমুখীর চোখের সামনে হঠাৎ নেমে এলো আধার। আনমনা হয়ে রাস্তার মাঝখান দিয়ে চলতে লাগলো। গাড়ি, বাস, অটোর হর্নেও হুঁশ ফিরছে না ওর। ও টলতে টলতে এগোচ্ছে আর বিড়বিড় করছে, তুই কোনোদিন আমাকে ভালোবাসিস নি হেম, শুধু মিথ্যে কালভরা প্রতিশ্রুতি দিয়ে গেছিস। আমি কোনোদিনও তোর সামনে আসবো না, কোনো দিনও না। এভাবে চলতে চলতে হঠাৎ একটা গাড়ির সাথে জোর ধাক্কা লাগলো সূর্যমুখীর। ছিটকে পড়লো রাস্তায়। আশেপাশের লোকজন জড়ো হয়ে গেল। রাস্তায় ব্যস্ত হয়ে নেমে এলো গাড়ি থেকে। অতর্কিতে কেউ ওর গাড়ির সামনে এভাবে চলে আসবে ভাবেইনি। এত স্পিডে কেউ গাড়ি চালায়, মনে হচ্ছে যেন বাবার রাস্তা। এখানে ড্রাইভারের দোষ ছিল না মশাই। ওই মেয়েটি বা পাশের চওড়া ফুটপাত ছেড়ে খামোকা রাস্তার মাঝখান দিয়ে হাঁটছিল কেন? যা বলেছেন, কেমন যেন টলতে টলতে হাঁটছিল, বোধহয় নেশা টেশা করেছিল। মরবার শখ হয়েছিল বোধহয়। সরে যান সবাই। রাজদীপের চিৎকারে ছত্রভঙ্গ হয়ে গেল জনতা। কোথায় মানুষটা চিকিৎসার ব্যবস্থা করবেন তা না করে গসিপ করছে। রাজদীপ এগিয়ে গিয়ে দেখে সাদা চুড়িদার পরনে একটি যুবতীর মুখ থুবড়ে পড়ে আছে রাস্তায়। রক্তে ভেসে যাচ্ছে চারদিক। রাজদীপ তাড়াতাড়ি মেয়েটিকে সোজা করতেই যেন হৃৎপিণ্ড বন্ধ হওয়ার জোগাড় হলো। শির দ্বারা বেয়ে বয়ে গেল ঠান্ডা স্রোত। প্রায় চেঁচিয়ে উঠল, সূর্যমুখী! ও বাবা, এই যে দেখছি আবার এরা অপরকে চেনে। এই চলো চলো, নিজেদের ব্যাপার নিজেরা বুঝে নিক। সবাই চলে গেল যে যার মতো। রাজদীপ সূর্যমুখীকে কোলে তুলে নিল গাড়িতে। একটু পরেই একটা ইউটার্নে গাড়ি ঘুরিয়ে নিল এবং গন্তব্য হসপিটালে এসেই চেঁচামেচি শুরু করে দিল রাজদীপ। ওকে সবাই এক ডাকে চেনে, তাই কয়েক মুহূর্তের মধ্যে ভর্তি করার প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেল। সূর্যমুখীকে নিয়ে যাওয়া হলো অপারেশন থিয়েটারে। রাজদীপ অপেক্ষা করতে লাগলো ওটির বাইরে, চোখ বন্ধ করে ফেলল। ওর মনে শুধু একটা প্রশ্নই ঘুরঘুর করছিল, সূর্যমুখী, তোমাকে তো একজন রেসপন্সিবল মানুষ বলেই জানতাম। খামখেয়ালি তো সবাই আমাকে বলে, তাহলে তুমি কেন এভাবে রাস্তার মাঝখান দিয়ে হাঁটছিলে? কী এমন হয়েছিল তোমার? কোনো কারণে ডিস্টার্ব ছিলে তুমি? কিন্তু কেন? রাজদীপ কোথায় অত্রিকা? এঙ্গেজমেন্টের আগে কোথাও বংশের নাম ডোবাতে গেছে সে? তুমি এইভাবে বলছো কেন? একটু বেরিয়েছে, চলে আসবে এক্ষুনি। কখন আসবে? ঘড়িটা দেখেছো একবারও? 1:30 বাজে। রজত কখন এসে গেছে পূরবীকে নিয়ে। সব গেস্টরা রাজদীপকে দেখতে চাইছে, আর সেই বাড়িতে নেই। দাঁত কিরমির করলেন রুদ্র। কী কুক্ষণে যে তোমার মতো বোকা হবা মহিলার হাতে আমার ছেলেটাকে তুলে দিয়েছিলাম। তোমাকে বিয়ে করাই আমার ভুল হয়েছে। এর চেয়ে ছেলেকে নিজে মানুষ করলে বেটার হতো। তোমার ছেলেমেয়েরাও তাদের দাদার মতনই হয়েছে, বাবার অবাধ্য। দীর্ঘশ্বাস ফেললেন রুদ্র। নেহাত মায়ের তোমাকে পছন্দ হয়েছিল, তাই বাধ্য হয়েছিলাম বিয়েটা করতে। অত্রিকার চোখে জল এলো। শাড়ির আঁচলে চোখ মুছলেন তিনি। থাক থাক, আর ন্যাকা কান্না কেঁদো না তো, বিরক্তি লাগে আমার। দয়া করে নিজের গুণধর বড় ছেলেকে একটা ফোন করো। সে তো আর আমার ফোন তুলবে না, তুমি কল করলেই তুলবে। অত্রিকা রাজদীপকে ফোন করলো। রুদ্র বললেন, স্পিকারে দাও। বেশ কিছুক্ষণ রিং হওয়ার পর ফোনটা ধরলো রাজদীপ। রাজ, তুই কোথায়? তোকে না বারবার বললাম তাড়াতাড়ি ফিরে আসতে। ঘড়িটা দেখেছিস একবারও? মা, এদিকে একটা সর্বনাশ হয়ে গেছে। রাজদীপের গলা বুঝে এলো। সূর্যমুখীর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কি বলছিস রাজ? কে সূর্যমুখী? রুদ্রর গম্ভীর গলা শুনতে পেল রাজদীপ। ও, তোমার অফিসের সেই এমপ্লয়ি যে তোমাকে সেদিন বাড়ি পৌঁছে দিয়েছিল, তা সে কি এখন হসপিটালে? হ্যাঁ, মাথার চোটটা খুব গুরুতর, অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে ওকে। বুঝলাম, তুমি কোথায় এখন? আর কোথায় থাকবো? অবভিয়াসলি হসপিটালে। বিরক্তি শোনা গেল রাজদীপের গলা। সেটাই তো প্রশ্ন। ওই মেয়েটা আমাদের কোম্পানি একটা সাধারণ এমপ্লয় বই তো নয়। ও তোমাকে সেই রাতে বাড়ি পৌঁছে দিয়েছো, আমাদের পরিবারের সম্মান বাঁচিয়েছে, তাই কৃতজ্ঞতার বশে তুমি ওকে হসপিটালে ভর্তি করেছো। ভালো কথা, বিলটাও আমরাই মিটিয়ে দেবো। কিন্তু তুমি খামোকা ওখানে আছো কেন? তুমি ভুলে গেছো যে আজ তোমার এঙ্গেজমেন্ট? আমি কিচ্ছু ভুলিনি মিস্টার আরা।
কিন্তু সূর্যমুখীর অ্যাক্সিডেন্টটা আমার জন্যই হয়েছে, তাই ও সুস্থ না হওয়া পর্যন্ত আমি কিছুতেই এই হসপিটাল থেকে যেতে পারবো না। সরি। সত্যি কি শুধু সেটাই কারণ রাজ? মনে মনে বললেন অদ্রিকা। অদ্ভুত কথা বলছো তো, তুমি কি ভয় পাচ্ছ যে মেয়েটার ফ্যামিলি এসে ঝামেলা করতে পারে? আরে বাবা, ওসব আমি ঠিক বুঝে নেবো, তোমার কোনো রকম বিপদ হবে না। এখন তুমি ফিরে তো এসো, পূরবী তো তোমার জন্য অপেক্ষা করছে। না বাবা, আমি এখন হসপিটাল থেকে কোথাও যাব না, কারোর কথাই না। মানে আজ তাহলে এঙ্গেজমেন্টটা হবে না? জানি না। সূর্যমুখীর অপারেশন চলছে ভেতরে, এই অবস্থা আমি ও ছাড়া আর কারোর কথা ভাবতে পারছি না। যাক, এত কথা বলতে পারছি না, আর খুব টায়ার্ড লাগছে, রাখছি। ফোনটা রেখে চোখ বন্ধ করে চেয়ারে বসে পড়লো রাজদীপ। সূর্যমুখীর বাড়ির নাম্বার সেভ করে রেখেছিল আগেই ওর বায়োডাটা থেকে, সেই নাম্বারে ফোন করলো। ফোনটা ধরেছিলেন অনন্ত। সবটা শুনে মাথায় যেন বজ্রপাত হয়েছিল। অনেক কষ্টে নিজেকে সামলে কৃষ্ণাকে খবরটা জানিয়েছিল তিনি। সব হয়েছে ওই বসটার জন্য। এত জোরে গাড়ি ওর মতো দাম্ভিক মানুষ ছাড়া যার কেউ চালাবে না আমি জানতাম। রাস্তাটাকে বাবার সম্পত্তি ভাবে কি না, ভাবে টাকা দিয়ে সব কিনে নেওয়া যায়। প্লিজ, চেঁচিয়ে উঠলেন অনন্ত, সুলতার মতো আচরণ করুন। ওই রাজদীপই তোমার মেয়েকে নিয়ে হসপিটালে গেছে, ওকে ভর্তি করিয়ে তো পারতো বাড়ি চলে যেতে, যায়নি তো। ওর বাড়িতে একটা অনুষ্ঠান থাকা সত্ত্বেও নিজের দায় এড়িয়ে তো চলে যায়নি। হসপিটাল অপেক্ষা করছে ওটির বাইরে। কিন্তু কোনো কথা নয়, যে কাজটা তোমার প্রিয় জয়ন্তর করা উচিত ছিল সেটা করেছে রাজদীপ। তাই হসপিটালে গিয়ে একটাও খারাপ কথা বলবে না তুমি ছেলেটাকে, বোঝা গেছে? গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে।